গুড মর্নিং, সিট ডাউন। কি সবাই ভালো আছে তো? তো দেখো, আজকের একটা দিনটা যেটা আজকে 14ই নভেম্বর, তো আজকের দিনটা একটা বিশেষ দিন। তোমরা কি কেউ বলতে পারবে এই দিনটা কি জন্য বিশেষ দিন? বলো। হ্যাঁ, পণ্ডিত জওহরলাল নেহরুর। অনেক স্কুল আজকে ছুটি থাকে বা অনেক প্রতিষ্ঠানও ছুটি থাকে, কিন্তু আমরা সেটা ছুটি রাখি না, আমরা এখানে পালন করি। ঠিক আছে? তো এই জওহরলাল নেহরুর জন্মদিনটিকে একটি বিশেষ দিন হিসাবে পালন করা হয়। সেই দিনটি কি বলতো? শিশু দিবস। আজকের দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। এই শিশু দিবস উপলক্ষে তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে? আর শুরু করছি আজকের এই ক্লাসটি। তো এই ক্লাসটিতে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি শেখাতে যাচ্ছি। না, তোমরা যারা ক্লাস 4-এ পড়ছো তারা সবাই জানো, কারণ এর আগে তোমরা এই বছরে দুটো পরীক্ষা দিয়েছো। হ্যাঁ, ফার্স্ট সাবমিটিভ, সেকেন্ড সাবমিটিভ। তাদের ছিল বানান করে লেখো, অঙ্কে লেখো। ঠিক আছে? তো বানান করে লেখো, অঙ্কে লেখো, এই সম্বন্ধ নিয়ে আমি ক্লাসটিতে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আমি শুরু করছি। দেখো, 1 নম্বরে অঙ্কতে বলা হয়েছে বানান করে লেখো। তো বানান করে লেখো একটা সংখ্যা আছে 1, 2, 3, 8 অঙ্ক বিশিষ্ট। কারণ তোমরা 4-এ পড়েছো, তো যদি তোমরা 2-এ কিংবা যারা 1-এ পড়ে, তাদের কিন্তু যখন সংখ্যাটা থাকবে একটু ছোট ছোট থাকবে। কিন্তু যেহেতু তোমরা ক্লাস 4-এ পড়েছো, ওদের তোমাদের কোটি ঘর পর্যন্ত থাকবে। এখন এই যে বানান করে লেখো, এটাকে লেখার সময় আমরা কি করতে পারি? আমরা দুটো পথ আমরা অবলম্বন করতে পারি। এক তো ওই কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক ঘরটি লিখে, আর তারপরে সেই নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট অঙ্কটি বসিয়ে কোন অঙ্কটি কোন ঘরে বসলো সেটিকে আমরা বানান করে লিখি। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। আজকে আমি তোমাদেরকে একটা নতুন নিয়মই শিখাবো, এবং সেটা খুব সংক্ষেপে, যেহেতু তোমরা একটু 1, 2 এর তুলনায় তোমরা ক্লাস 4-এ পড়েছো, উঁচু ক্লাসে পড়েছো, তোমরা বুঝতে পারবে। সেটি হচ্ছে কি না, বানান করে লেখার সময় কি আছে, আমরা শুরু করছি তাহলে কয়েকটি। দেখো, কয়েকটি। এখন এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটিতে, এটা তো ধরো প্রশ্ন, এটা তোমার উত্তর খাতা, এটা প্রশ্নপত্র, এটা উত্তর খাতা। বুঝতে পারছো তো? তাহলে এখানে তোমাকে উত্তর খাতায় প্রশ্নটি টুকিয়ে লেখার দরকার নেই, কেবল কত নম্বরের অঙ্ক সেইটি লিখলেই হলো। 1-এর ক, 1-এর ক। এটির উত্তর কিভাবে লিখবে না, প্রশ্নপত্রেই তোমরা কি করে দিবে, এই শেষের দুটি অঙ্ককে ঘেরে দিবে, একটা গোল দাগ দিবে শেষের অঙ্কটি। ঠিক আছে? তারপরে একটি ফাঁকা রাখবে, তারপরে প্রত্যেকটি অঙ্ককে জোড়া জোড়া করে ঘিরে দিবে। কিছু বুঝতে পারছো তো? তাহলে কটা ঘর ঘেরা হলো? 3টা। একটা ঘর ঘেরা নেই, আর এটাও ঘেরা নেই। এই যে 1 নম্বর ঘেরা, এটা কে একসঙ্গে বলতে হয়, 4, 1 বলা যাবে না, 4, 10, 1, 41 বলতে হবে। দ্বিতীয়ত, এটা যেটা বিনা ঘেরা ঘরে যে অঙ্কটি আছে সেটা শতকের ঘরের ঘরে, এটা মনে রাখবে। আর এটা হবে হাজার, এটা হবে লক্ষ, এটা হবে কোটি। তাহলে আমরা যে কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক 8টি ঘরের নাম মুখস্থ রাখতে হয়, তাই তো? কিন্তু এখন আমাদের 8টি ঘর নাম মুখস্থ রাখলেও চলবে, আমাদের 4টি ঘর মুখস্থ রাখলেই হবে। এটা হচ্ছে একক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে লক্ষ, এটা এই হাজার, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে কোটি। ঠিক আছে? কিছু বুঝতে পারছো তো? তাহলে বলো দেখি 3 কোন ঘরে আছে? কোটির ঘরে। তাহলে এখানে লিখে দিবে 3 কোটি। 3 কোটি হয়ে গেল। এরপর এই যেহেতু ঘেরা আছে, ও দুটোকে একসঙ্গে বলতে হবে। তো 7, 10, 5 কত হয়? 75। 75টা কোন ঘরে আছে? লক্ষ। তাহলে 75
লক্ষ, 75 লক্ষ। 08 মানে 8 কোন ঘরে আছে? হাজারের ঘরে। তাহলে 8000, 8000 641। এটা তোমরা নিশ্চয় পাচ্ছ, ঠিক আছে? তো পারলেও কিন্তু যেহেতু অ্যানুয়াল পরীক্ষার সামনে কয়েকদিন পরে অ্যানুয়াল পরীক্ষা তোমাদের শুরু হবে, তাই পরীক্ষার আগে তোমাদেরকে একটু ভালোভাবে একটু প্র্যাকটিস করে নিতে, যাতে ভুলভাল না হয়। কারণ দেখো, অঙ্ক বিষয়ে শুধু যে সোজা অঙ্কই থাকবে এমন নয়, কতকগুলো জটিল অঙ্কও থাকবে, ঠিক আছে? এরপর দেখো আমরা পরের অঙ্কটিতে চলে যাচ্ছি, ক্ষয়ে। এক্ষেত্রে কিন্তু আমি বলছি সহজ, কিন্তু অতটা সহজ নয়, কিছু নিয়ম তো থাকে, বিনা নিয়মে কিছু হয় না। তো এই যদি দশমিক কোনো সংখ্যা থাকে, তাকে যদি আমরা বানান করে লিখি, তখন কোন নিয়মটি পালন করতে হবে আমি করার সঙ্গে সঙ্গে নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো, দশমিক যদি কোনো সংখ্যা দশমিক থাকে, মানে দশমিক ভগ্নাংশের সংখ্যা, বটে কিনা বটে বলো? দশমিক বিন্দু ব্যবহার করা আছে মানে এটি দশমিক ভগ্নাংশের সংখ্যা। তখন একক স্থানীয় অঙ্ক কোনটি হবে বলো? এক। গুড। এটি যদি মনে করো দশমিক বিন্দু যদি না থাকতো, মনে করো যদি থাকতো 5, 0, 1, 8, 5, এখানে কোনো দশমিক বিন্দু নেই মনে করে নাও, তখন তাহলে একক স্থানীয় অঙ্কটি কোনটি ধরতে হতো? 5। তখন একক স্থানীয় অঙ্কটি 5। কিন্তু যদি কোনো সংখ্যায় দশমিক বিন্দু ব্যবহার করা থাকে, তখন দশমিক বিন্দুর বাম দিকেরটি হয় একক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা যখন বানান করে লিখবো, তাহলে একে এককের ঘরে বসাবো, একে দশকের ঘরে বসাবো, একে শতকের ঘরে বসাবো। বসাবো কি না বসাবো বলো? তাহলে এটা আমরা কত লিখবো? বানান করে কত লিখবো? 501 লিখবো কি না? লিখবো কি না? তাহলে 501 লিখে নাও। 501। এরপরে দশমিকটাকে বানান করে লিখে দিবে, দ তালিবস ময়েরসই ক, ঠিক আছে? দ তালিবস ময়েরসই ক। এরপরে এই যে দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক আছে সবগুলোকে আলাদা আলাদা করে লিখবে, মানে 85 লিখো না, 85 লিখতে যেও না। 8, 5, 8, 5, 8, 8, 5, বুঝতে পারলে? কিংবা এটাকে লিখতে হয় 8। এই দশমিকের ডান দিকের ঘরটিকে বলা হয় দশাংশের ঘর। কি বলা হয়? আর তারপরেরটিকে শতাংশের ঘর। তাহলে 8.5 এইভাবেও তোমরা লিখতে পারো, ঠিক আছে? এরপর চলে আসি গয়েরটিতে। দেখো, এটি বলা কেমন ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যাও থাকে এবং একটি প্রকৃত ভগ্নাংশও থাকে, তাকেই বলা হয় মিশ্র ভগ্নাংশ। এখানে পূর্ণ কোনটা বটে? 32। এটা হচ্ছে 32, তাহলে এখানে 32 লিখে দাও। 32। এবারে পূর্ণ লিখতে হবে। কি লিখতে হবে? পূর্ণ বানানটা কিন্তু দেখে নাও, কয়ের দীর্ঘ মধ্যিমা নয় রে, পূর্ণ। তাহলে কত হয়ে গেল? 32 পূর্ণ। এরপর লবটিকে আগে লিখতে হয়, আগে লবটি, তাহলে 5। এরপরে এই যে দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় এর। কি বলা হয়? এর। এর। আর নিচের দিকে হরটি কত বটে? 16 বানানটা মধ্যিম সহকার। এটি হয়ে গেল 32 পূর্ণ 5-এর 16। এরপর আবার দশমিক চলে এসেছে, ঠিক আছে? আবার দশমিক সংখ্যা চলে এসেছে। তাহলে ঘয়েরটি কি লিখবে বলো? এদিকে কিন্তু লিখতে হবে তোমাকে। এটিতে কিছু নেই বলে কিছু লিখবো না, এটা লেখা চলবে না, এটা করা যাবে না। এদিকে কি লিখবে? 0। কি লিখবে? 0। 0 বানানটা মুখস্থ রাখবে, তালিবস দীর্ঘ দন্তময় জফলা 0, ঠিক আছে? 0। তারপরে দশমিক লিখবে নিশ্চয়।
শূন্য দশমিক লিখবে, তারপরে কি লিখবে? 75। হ্যাঁ বলো, হ্যাঁ 75 লিখবে, 75 কিন্তু লিখতে যাবে না। 75 7 5। এরপরে এটা নিশ্চয়ই পেরে যাবে, পারবে কিনা? পারবে, পারবে। কত? 14। আচ্ছা বলো 14 বানানটা কি? চয়ে ঔকার, চয়ে ঔকার। হ্যাঁ ঠিক আছে, চয়ে ঔকার আর দয়া পূর্ণ নাকি? পূর্ণ। বলো কত লিখব? 7 এর 15। 7 এর 15 হয়ে গেল। তাহলে আমাদের এগুলো হয়ে গেল, বানান করে লেখা হয়ে গেল। এরপর সংখ্যায় লেখো। দুয়ের ক। বলো এখান থেকে কত গেল? 17 পূর্ণ। 17 পূর্ণ। তাহলে এটা কি ভগ্নাংশ? দশমিকের ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশে পূর্ণ লেখা থাকবে। তাহলে পূর্ণ যদি হয়, তাহলে এই পূর্ণটা লেখার আগে তোমাকে দাঁড়িয়ে দিয়ে দিতে, আমি এটা বলছি মন দিয়ে শোনো, ছোট মোটো দাঁড়িয়ে দিয়ে দিতে। এই 17 লেখার আগেও, 17 লেখার আগে তোমাকে একটা দাঁড়িয়ে দিতে হবে। কেন বললাম বলো না? অনেকেই ভুল করে থাকো, আমি দেখেছি পরীক্ষার খাতায়, যে 17 পূর্ণ 8 এর 13 ও লিখে দিয়েছে এরকম 17 পূর্ণ 8 এর 13 লিখেছে, ঠিকই লিখেছে কিন্তু ঠিক, কিন্তু লেখার ধরনটা ভুল। লেখার ধরনটা ভুল। কি ভুল বুঝতে পারছো তো? আমি দাড়িটা আগে এই জন্য দিতে বললাম যে দাড়িটার মাঝখান বরাবর যেমন 17টা হয়, 17টার মাঝখান বরাবর যেমন, দেখো এখানে 17 অনেক নিচে দাড়িটা আছে, আছে কিনা? আছে বলো। এই ভুলটি যাতে না হয় সেই জন্য আমি বললাম, কিংবা তোমার 17 লিখতে পারো, প্রথম 17 লিখতে পারো, 17 লেখা করে দাঁড়িয়ে দিতে হবে তো। গাড়িটা কিন্তু ওই 17 যে দুভাগে ভাগ করবে, মাঝ বরাবর যেমন দাগটা হয়, একদম মাঝ বরাবর যেমন দাগটা হয়। এরপর 17 পূর্ণ লেখার পরে 8 মানে লব, 8 মানে লব, আর 15 মানে হয়। তাহলে এটি হয়ে গেল 17 পূর্ণ 8 এর সরি 13। ঠিক আছে। এরপর 9 কোটি। হ্যাঁ আবার ওই খেলাতে চলে এলাম। 9 কোটি মানে 9 লিখব চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে মানে চোখগুলো বন্ধ করে আমি লিখতে বলছি না, মানে বিনা ভেবে চিনতে আমি 9 লিখে দিই। কি? তাহলে 9 কোটি হয়ে গেল। এরপর দেখো 9 লক্ষ। আবার দেখো 9 লক্ষ। লক্ষর ঘরে তো দুটো অঙ্ক ধরে, ধরে কিনা ধরে? 9 কয়টি অঙ্ক আছে? একটি আছে। তাহলে 9 লিখবে না 09 লিখবে? 09। 9 কোটি 9 লক্ষ। এবার 9,000। আবার হাজার ঘরে দুটো অঙ্ক ধরে, কয়টি অঙ্ক রয়েছে? 09 লিখবে। তাহলে 09। আর আবার 9 শত, তো 100 শত একটি অঙ্ক ধরে, এখানে 9ই হবে। আবার শেষে 9 মানে 09 হবে, কারণ এককের ঘরে দুটো অঙ্ক ধরে। কি হবে? 09। এটি আরো নির্ভুল হবে, তোমরা কোটি লেখার পরে যেটা কমা ব্যবহার করবে, লক্ষর পরে কমা দিবে, হাজারের পরে কমা দিবে, এদিকে কমা দেওয়ার দরকার নেই। বুঝতে পারছো তো? কোটি লেখা শেষ, এটা কমা ব্যবহার করে দাও। লক্ষ লেখা শেষ, এটা কমা ব্যবহার করে দাও। হাজার লেখা শেষ, এটা কমা ব্যবহার করে দাও। আর 100 এবং এককে যে 3টে অঙ্ক শেষে আছে তাতে কমা দেওয়ার দরকার থাকে। ঠিক আছে?
এবারে কত ক খ হয়ে গেল নাকি? এরপর গ, গয়ের থেকে কি বলা হয়েছে? 21.36। এই যে দশমিক, এই যে দশমিক, আগে দশমিক বিন্দু দিয়ে দাও, আগে দশমিক বিন্দুটা দিয়ে দাও। এবারে বাম দিকে কি হবে? 21, 2 × 21 হয়, 2 × 21.36 36। এটি কোনো ভাবার ব্যাপারই না, খুব সহজেই হয়ে গেল। এরপরে চলে আসছে আমরা ঘ নাম্বারে 14 পূর্ণ। পূর্ণ মানে আবার সেই 17 পূর্ণ 14 পূর্ণের মতোই। তাহলে 14টা লিখে দাও, দানিটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ইচ্ছা করে দিয়েছি তো, তোমরা যাতে আমাকে আমার ভুলটা ধরে না। আমি জানতে চাইছি তোমরা কত কনসাস, কত মনোযোগ সহকারে আমার ক্লাসটি ফলো করছো। তাহলে এটা ভুল, এটা কিন্তু ভুল পদ্ধতি। 14 পূর্ণ মানে 14 এই যে মাঝখানে যে খাঁজটা আছে না, খাঁজটা এটা এখানে হবে, মানে 14 মাঝখান বরাবর দাঁড়িয়ে থাকবে। 14 পূর্ণ 9 ভাগে। দেখো এবারে এরপর কিন্তু একটা নতুন জিনিস শিখছো আজকে। এখানে ছিল 17 পূর্ণ 8 13, ছিল কিনা? ছিল। এটা ছিল লব, এটা ছিল হর। এখানে কিন্তু 14 পূর্ণ 9 ভাগে, এটা লব নয়, হর হবে। এখানে দেখো পূর্ণর পরে যেটা সেটা লব ছিল, পূর্ণর পরে যে অঙ্কটি লেখা ছিল সেটা লব ছিল, কিন্তু এখানে পূর্ণর পরে লেখা আছে সেটা হর হয়ে যাবে, কারণ ভাগের লেখা আছে। তো ভাগের যদি লেখা থাকে, ভাগের সেটা হর। বলো, ভাগের অর্থ হলো হর। ভাগের মানে হর, ভাগের মানে হর। 9 ভাগের, 9টা লব না হর? হর তো নিচে, 9 ভাগের 4 ভাগ হয়ে গেল। এরপর আসছি শেষ অঙ্ক 1 দশমিক। 1 দশমিক মানে খুব সহজ, 1 এর পরে দশমিক দিয়ে দাও, 3 শতাংশ। এরপর এটি অতি জটিল বলে, দেখো দশমিকের পরের ঘরটির নাম কি হয়? দশমিকের ঘরের মানে পরের ঘরেরটির নাম কি হয়? শতাংশ না গো, দশাংশ। দশাংশ, তারপরে হবে শতাংশ, তারপরে হবে সহস্রাংশ। বুঝতে পারছো তো? এখানে কি লেখা আছে? 1 দশমিক মানে 1 দশমিক লিখে দিলাম, এখানে দশমিক বিন্দু দিয়ে দিলাম। এরপরে বলে 3 শতাংশ, তাই দশাংশের ঘরে কিছু বলা নেই, গ্যাপ করে দিয়েছে। বুঝতে পারছো না? তাই দশাংশের ঘরে কিছু বলা নাই, মানে দশাংশের ঘরে একটা শূন্য দিতে হবে। তারপরে 3 শতাংশ, শতাংশের ঘরে 3, আর 2 সহস্রাংশ, সহস্রাংশের ঘরে 2। কত হয়ে গেল? 1.03। ঠিক আছে? আশা করি বানান করে লেখো এবং সংখ্যায় লেখো। এই প্রশ্নের যতগুলো অঙ্ক থাকবে তোমাদের অ্যানুয়াল পরীক্ষাতে সবগুলো নিশ্চয়ই পারবে। বলো, পারবে কি না? থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে?